নারী বান্ধব কথাটা আসলে সত্যিকার অর্থে তাদের ক্ষেত্রে যৌক্তিক, যে তারা নারীদেরকে এত বেশি নিজেদের ভোগ্যপণ্য মনে করে, এজন্য নারীদেরকে মিসইউজ টার্মটা নারী বান্ধব মানে কি, যে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। তারা ৭১ সালেও বাংলাদেশের যত ধর্ষণ হয়েছে সেগুলোর সাথে তারা ইনভলভ ছিল, জড়িত ছিল। আজকে দেখতেছি তাদের যে এইসব আচরণ। এখন জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের কাছে আমাদের প্রশ্ন থাকবে, আপনারা তো ইসলামের শাসন চান, অনুশাসন চান। ইসলামে যদি কোনো অবিবাহিত পুরুষ বা নারী ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে ১০০ বেত্রাঘাত করা হবে। আর যদি কোনো বিবাহিত পুরুষ যদি এরকম কোনো ব্যভিচারে লিপ্ত হয় তাকে পাথর মেরে হত্যা করার কথা বলা আছে, পাথর মেরে হত্যা করার কথা। জামায়াতের আমিরই দেখি তার সে কী করে না করে। আমরা তো অপেক্ষায় আছি যে জামায়াতের আমির ইসলামী অনুশাসন নিজের দল থেকে আগে শুরু করেন কিনা, উনি নিজে এখন দাবি করেন কিনা যে পাথর মেরে এই যে হলো ব্যভিচারের যে এই জড়িত এই এমপি, তারা তো হচ্ছিল আসলে দেশের আসলে যেভাবে আসলে আমরা যে বাংলাদেশ ২৪-এর গণ অভ্যুত্থানের পর এজেন্ডা ছিল, নিশ্চয়ই আবু সাইদরা, অসীম আকরামরা এজন্য জীবন দেয় নাই যারা এমপি হয়ে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করবে। আমরা দেখলাম যে একটা অপ্রাপ্তবয়স্ক ১৮ বছরের নিচে মনে হইলো আমাদের বোনটিকে। আবার দেখলাম সে তার প্রথম স্ত্রী একজন নেকাব পরা একজন বোনের দেখলাম ভিডিও। এখন বিষয়টা হয়েছে কি, যে তাদের আসলে কি ইসলামে ওই যে ৪ বিয়ের নিয়ম বা এগুলা, এখন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা আমরা চিন্তা করি যে মুসলিমদের এইসব ক্ষেত্রে বা ওইসব জায়গাতেও অনেকে যে চিন্তা করে যে আমি আবার সেকেন্ড বিয়ে করবো, মানুষ কি মনে করে বা অন্য মনে করে। কারণ আমরা হলো কি যারা রাজনীতি করি এরা হবে আদর্শের প্রতীক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজের স্ত্রীকে কিভাবে আফোল্ড করেন, নিজের স্ত্রীর ছাতা ধরে এগিয়ে দেন, নিজের স্ত্রীকে পাশে নিয়ে ড্রাইভ করে মেডিকেল কলেজে চলে যান, ঢাকা মেডিকেল কলেজে, যেখানে এই পরিমাণ মানে আফোল্ড করা। এবং বাংলাদেশের নারী সমাজ মনে করতেছে তাদের জন্য আদর্শ একজন স্বামীর উদাহরণ হতে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেরকম স্বামী তারা প্রত্যাশা করে। কিন্তু যখন আমরা জামায়াতে ইসলামীর এই এমপি ভাইদেরকে দেখি যে তারা নারীদেরকে ভোগ্যপণ্য, এবং আমাদের মনে হয় সুপারিশের বিনিময়ে যদি নিজেদের কোনো অসৎ উদ্দেশ্য তা লালন পালন করেন, অবশ্যই তাকে বিচারের আওতায় নিতে হবে। এবং তার মতো এরকম যে একটা নারী সুপারিশ করতে যাইতেই পারে তার এলাকার, কিন্তু তাকে এজন্য এরকম নিজের দেহ বিলিয়ে দিতে হবে, এটা আসলে খুবই মানে অন্যায়। তো এগুলো কখনোই গ্রহণযোগ্য না। আমরা আশা করব বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীর ৭১ সালের জন্য আজও পর্যন্ত ক্ষমা করে নাই, এখনকার জন্য জামায়াতে ইসলামীকে আর ক্ষমা করবে না তারা। এবং আমরা আশা করব জামায়াতের আমির এখন নিজে ইসলামের অনুশাসন চান কিনা এবং দেখব তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন। আমরা অপেক্ষা করছি, কারণ তারা নিজেরা, আপনি হচ্ছে যে মুখে মধু অন্তরে বিষ, এই দিয়ে রাজনীতি হবে না। আপনার মুখেও মধু থাকতে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে। এখন আপনি মুখে বলবেন নীতি কথা, যে সংসদে যেয়ে বলবেন পর্দার কথা, আর নিজে বেপর্দা হয়ে যাবেন, সেইখানে আনন্দ করবেন মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে, অপ্রাপ্তবয়স্ক নারীদেরকে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আর আপনারা অতীতের জন্য ৭১ সালের জন্য আপনারা যেহেতু বাংলাদেশ মানুষ এখনও ক্ষমা করে নাই আপনাদের এই সব বর্তমান কর্মকাণ্ডের জন্য। কারণ একজন ধর্ষকের মামলার আসামির জন্য জামাতের আমির মাঝে একজন নিজে গুম হওয়ার নাটক করেছিল, তারও মুক্তি দাবি করেছিল জামাতের আমির, এবং তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করার কথা বলেছিল, কিন্তু এখন পর্যন্ত তার মোবাইলটা দেয় নাই। যে এক্স অ্যাকাউন্ট হ্যাক করার, সে তার মোবাইলটা ফরেন্সিকের জন্য আজ পর্যন্ত দেয় নাই। তো এখন নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে জামায়াতের আমির সত্যিকার অর্থেই বেশ্যাবাপতিতা মনে করেন, এবং তার যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ের, তারাও তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করেন। আমরা আশা করব কঠোর থেকে কঠোরতর শাস্তির বিধান করা হোক, যাতে কেউ যাতে অনৈতিক নিজের প্রভাব খাটিয়ে সে এমপি হয়েছে, তার জন্য তো সে তার এলাকার যারা নারী ভোটার কেউ সুপারিশের জন্য আসতেই পারে, তাকে কেন ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করবে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাকে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। এবং জামায়াত ইসলামের আমির অপেক্ষা করতেছি সেই ইসলামের অনুশাসন চলে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার জন্য, সেটার জন্য যাতে আদেশ দেয়, সেটার জন্য আমরা অনুরোধ করব। ধন্যবাদ।